হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটি নতুন প্রকল্প নিয়ে আসতে চলেছে। প্রকল্পটির নাম শ্রমশ্রী প্রকল্প। এই শ্রমশ্রী প্রকল্পে বলা হয়েছে যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাইরের বিভিন্ন রাজ্যে কাজ করেন এবং জীবিকা নির্বাহ করেন, সেই সমস্ত শ্রমিক যদি আমাদের রাজ্যে ফিরে আসে তাহলে সেই শ্রমিকদেরকে মাসিক 5,000 টাকা করে 1 বছরকালীন এই টাকা দেওয়া হবে এবং তাদেরকে বিভিন্ন স্কিল ট্রেনিং দেওয়া হবে। আজকের ভিডিওটি মূলত এই শ্রমশ্রী প্রকল্পকে নিয়ে হতে চলেছে। দেখুন, আজকের ভিডিওটিতে আমি কী কী ডিসকাস করব। 1 হচ্ছে এই প্রকল্পের প্রয়োজনীয়তা, 2 ডকুমেন্টস কী কী প্রয়োজন, 3 কীভাবে আবেদন করবেন, 4 কর্মসংস্থান না হলে কি করবেন, 5 ভাতা নির্ভরশীল আপনাকে পঙ্গু করছে না তো। আমি লাস্টে যে পয়েন্টটি বললাম সেটি অ্যাকচুয়ালি সবার ভালো নাও লাগতে পারে। শুধু আমাদের রাজ্যে নয়, আমাদের ইন্ডিয়ার বেশ কিছু রাজ্যে এই ফ্রি ভিজ অর্থাৎ ফ্রি স্কিমস সরকার ভোট ব্যাংকের জন্য চালু করছে। তো চলুন বন্ধুরা, প্রথম পয়েন্টটিতে আসা যাক। এই প্রকল্পের আসল প্রয়োজনীয়তা, বেনিফিটস গিভেন আন্ডার শ্রমশ্রী ওয়েস্ট বেঙ্গল। শ্রমশ্রী স্কিমের যে বেনিফিটগুলি দেওয়া হবে সেগুলি হচ্ছে: দি গভর্নমেন্ট প্রোভাইডেড ফাইন্যান্সিয়াল হেল্প, স্কিল ট্রেনিং অ্যান্ড আদার ফ্যাসিলিটিস ফর দি মাইগ্রেন্ট ওয়ার্কার্স অন দেয়ার রিটার্ন। এখানে বলছে গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল হেল্প করবে, স্কিল ট্রেনিং দেবে এবং আদার ফ্যাসিলিটিস দেবে যে সমস্ত মাইগ্রেন্ট ওয়ার্কার্স। 1 নম্বর পয়েন্ট, ₹5,000 ফাইন্যান্সিয়াল হেল্প। লেবার ডিপার্টমেন্ট যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্য থেকে আমাদের রাজ্যে ফিরে আসবে তাদেরকে 5,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে 1 বছরের জন্য, বা যতদিন না সে কাজ পাচ্ছে ততদিন। 2 নম্বর হচ্ছে জব ইন ওয়েস্ট বেঙ্গল। আফটার রিটার্নিং ব্যাক টু দি স্টেট, মাইগ্রেন্ট ওয়ার্কার্স উইল অলসো গেট আ জব কার্ড। এই পয়েন্টটাই বলছে যে সমস্ত পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরে আসবে তাদেরকে একটি জব কার্ড করে দেওয়া হবে এবং তাদের স্কিল অনুযায়ী একটি স্কিল ট্রেনিং দেওয়া হবে। 3 নম্বরে কি আছে? সেলফ এমপ্লয়মেন্ট। মাইগ্রেন্ট ওয়ার্কার্স আফটার রিটার্নিং ব্যাক টু স্টেট ক্যান স্টার্ট দেয়ার ওন বিজনেস। এটাতে বলছে যে যদি মাইগ্রেন্ট ওয়ার্কার্স ফিরে আসে এবং তারা যদি কোনো রকম কোনো ব্যবসা করতে চায় তাহলে সরকার অতি কম শুল্কে ঋণ দেবে। 4 নম্বর পয়েন্টটি আগে আমি ডিসকাস করলাম। এরপর আসি কী কী ডকুমেন্টস লাগবে। এখানে ডকুমেন্টসের যে লিস্টটি দিয়েছি সেটি একটি টেন্টেটিভ লিস্ট। দেখুন, আধার কার্ড, প্যান কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, মোবাইল নাম্বার, ব্যাঙ্ক পাসবুক, মাইগ্রেন্ট ওয়ার্কার্স ডিক্লারেশন ফর্ম। একটি ডিক্লারেশন ফর্ম দেওয়া হবে, সেটাতে আপনাকে সমস্ত ডিটেলস আপনাকে দিতে হবে। 7 নম্বরে পাসপোর্ট সাইজ ফটো। 8 নম্বরে স্যালারি স্লিপ, অর্থাৎ আপনি যেখানে কর্মরত সেখানের যদি কোনো স্যালারি স্লিপ থাকে সেই স্যালারি স্লিপটি আপনাকে প্রোভাইড করতে হবে। নেক্সট, স্থায়ী কর্মসংস্থান কি হবে? সরকারের দেওয়া তথ্য অনুযায়ী আমাদের রাজ্যের মোট 25 লাখেরও বেশি মানুষ ভারতের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক ও প্রাইভেট কোম্পানিতে কর্মরত। এই রাজ্যগুলির মধ্যে অন্যতম হলো গুজরাট, কেরালা, মহারাষ্ট্র। এখন প্রশ্ন হলো, এই 25 লাখ পরিযায়ী শ্রমিকের 10% অর্থাৎ 2.5 লাখ শ্রমিক যদি আমাদের রাজ্যে ফিরে আসে তার ভার কি রাজ্য সরকার নিতে পারবে? তাদের স্থায়ী কর্মসংস্থানের গ্যারেন্টি কে দেবে? 1 বছর পর ওই মানুষগুলো কি করবে? কর্মসংস্থান হলেও তাদের মিনিমাম বেতন কত হবে? কেন এই প্রশ্ন? বিগত 1 দশকে নতুন কোনো বড় ইন্ডাস্ট্রি আমাদের রাজ্যে তৈরি হয়নি। এমনকি বড় ইন্ডাস্ট্রি যেমন ব্রিটানিয়া কোম্পানির মতন কোম্পানি তাদের ফ্যাক্টরি বন্ধ করেছে। 2, যে সমস্ত এমএসএমই তৈরি হয়েছে আমাদের রাজ্যে তাদের পক্ষে 50 থেকে 100 জনকে স্থায়ী কর্মসংস্থান দেওয়াও অসম্ভব। তাহলে এই 2.5 লাখ শ্রমিক কোথায় যাবে? আছে এর কোনো উত্তর? 3, ভাতা নির্ভরশীল আমাদেরকে ভেতর থেকে পঙ্গু করছে না তো? আমাদের রাজ্য তথা বেশিরভাগ রাজ্যেই এই ফ্রি স্কিমসগুলো বেশ জনপ্রিয় হয়ে ওঠে। প্রত্যেকটা রাজ্যের সরকার এই ফ্রি স্কিম অর্থাৎ ভাতা দেওয়াটা সরাসরি ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে। এখন প্রশ্ন হলো, এই প্রকল্পটাও কি সেই রকমই? আপনি যদি একটু পলিটিক্স ইন্টারেস্ট রাখেন তাহলে বেশ ভালোভাবে বুঝতে পারবেন। যদি স্থায়ী কর্মসংস্থান থাকতো, অর্থাৎ যদি ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকতো আমাদের রাজ্যে, তাহলে কিন্তু এত সংখ্যক পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে জীবিকা নির্বাহ করতে যেত না। কর্মসংস্থান থাকলে এবং সেই কর্ম থেকে উপযুক্ত আয়ের সুযোগ থাকলে কি এত সংখ্যক মানুষ পরিযায়ী শ্রমিক হতো? এইবার আসি ইন্ডাস্ট্রি অ্যাট্রাকশনের জন্য রাজ্যকে উপযুক্ত পরিকাঠামো, যেমন সস্তা জমি, পলিটিক্যাল স্টেবিলিটি, লেস ভায়োলেন্স এবং সর্বোপরি লেস পলিটিক্যাল ইনভলভমেন্ট, এগুলোর দিকে নজর দিতে হবে। আমি খুব বেশি ইকোনমিক্স জানি না, যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা পাচ্ছি। চলুন, ডিবেটেবল থিংসে আমি যেতে চাই না। যদি ভিডিওটি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।